আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রিয়জনের সঙ্গে কোরবানির ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বাস, ট্রেন এবং লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকেই। লঞ্চে তীব্র গাদাগাদির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদেরকে। তবে ট্রেনের ছিল শিডিউল বিপর্যয় আর টিকিট কালোবাজারের অভিযোগের পর চক্রের 12 জনকে আটক করেছে র্যাব। আশিকুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েসি। দুয়ারে কড়া নাড়ছে ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন সবাই। গরম ও যাত্রাপথের নানা ঝক্কি ঝামেলার পরও বেশিরভাগ মানুষেরই নেই কোনো অভিযোগ। পরিবার পরিজনের কাছে ফিরতে পারছেন এই খুশিতে তৃপ্ত সবাই। দেশে যাচ্ছি ঈদ করতে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। যদিও গরম, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলা, তারপরে যাচ্ছে বাচ্চাদের আবদার, তাই যাচ্ছি। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দিনভর ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে ছিল না তিল ধরার ঠাঁই। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে ছেড়ে যায় এক একটি লঞ্চ। যাত্রীর সংখ্যা বেশি হলেও লঞ্চগুলোতে যাত্রা নিরাপদ বলছে বিআইডব্লিউটিএ। আমার দাদা দাদির সাথে ঈদ করব, আমার নানুর সাথে ঈদ করবো এর জন্য। হ্যাঁ, আমি কখনোই ঢাকা ঈদ করিনি। আমার কাছে ঢাকা ঈদটা কেমন আমি জানি না, তবে আমার দেশের বাড়িটা আমার জন্য পারফেক্ট মনে হয়। ছাদে তো যাত্রী এলাও করা হয় না, তবে লঞ্চের ভিতরে যত যাত্রী যাক না কেন তাতে কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই। ঈদ যাত্রায় ভোগান্তির অভিযোগ বাস যাত্রীদের। দ্বিগুণ ভাড়া আদায় ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়ি না পাওয়ার অভিযোগ করেন তারা। লাখ লাখ টাকা কামার, কত মানুষ কষ্ট করতেছে, বসার সিট নাই, একটা চেয়ার নাই, একটা টেবিল নাই। বাড়তি টাকা দিলে আপনি সিট পাবেন, বাড়তি টাকা না দিলে আপনার সিট পাবেন না। শিডিউলটা কাটি রাখে, সিটগুলো বড় করে রাখে, বড় যায়। আচ্ছা কিছু টাকা বেশি দিলে একটা ম্যানেজ করে দিব, আচ্ছা একটা ম্যানেজ করে দিব, কিছু টাকা বেশি দেওয়া লাগবে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ভিড় বেড়েছে ট্রেনে। যাত্রীদের অভিযোগ ছিল টিকিট কালোবাজারি সহ সময় মতো ট্রেন না ছাড়া নিয়ে। অনলাইনে ঢুকলেই দেখবেন যে 20% টিকিট আছে, বাকি টিকিট নাই। এটাকে আসলে আরো কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, টিকিটিং সিস্টেমটাকে আরো কিভাবে সহজ করা যায়। কম্পার্টমেন্ট যদি বাড়তে যেত তাহলে মানুষের ভোগান্তিটা কম হতো। না, কোনো ভোগান্তি শিকার হয়নি, আসছি ঠিকঠাক। কিন্তু এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের 12 সদস্যকে আটক করেছে র্যাব। অন্যের এনআইডি দিয়ে দীর্ঘদিন ধরে টিকিট কাটছিলেন তারা। রায়হান, আনিস, সোহেল, এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র। কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। চক্রের সাথে রেলের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার কথা জানান র্যাব কর্মকর্তা ফিরোজ কবির। তার সাথে টিকিট বিক্রি করার জন্য ফিজিক্যালি কেউ তার নিচে সহায়তা করে থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখছি। নাজিফ ফরায়েসি, আরটিভি, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। গাজীপুরের কালিয়াকৈরের অনেক শিল্প কারখানায় ছুটি হয়, সকাল থেকে চন্দ্রা এলাকায় চাপ রয়েছে। যানজট না হলেও ধীর গতিতে চলছে যানবাহন, তবে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও যানবাহনের চাপ আছে। এছাড়াও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছেন মানুষ। এছাড়া রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যান এবং মোটরসাইকেল করেও বাড়ি ফিরছেন অনেকে। তবে যাত্রীর চাপ নেই পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে। গাড়ি পাওয়াই যাচ্ছে না আমাদের ওখানকার, তারপরেও অনেক ভাড়া যাচ্ছে, 1000-1500 টাকা ভাড়া। গতবার যা ভাড়া ছিল তার থেকে 3 গুণ ভাড়া বেশি নিতেছে। ঈদের সময় আসলে গাড়ির সংকট যেরকম, ভাড়াও সেরকম ডাবল লাইন। এটা প্রতিটা ঈদে আমরা দেখি। আপনার রাস্তা কোনো গাড়িই নেই, শুধু সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর এদিকে সব গাড়ি। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়ার এলাকায় প্রাইভেট কার এবং গরুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে একজনের
মৃত্যু হয়। একই জেলার মির্জাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিকে বরিশালের বাকেরগঞ্জে পিকআপ, সিএনজি অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও নড়াইল সদরের হাইয়াইখালী ব্রিজ এলাকায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। রাজধানীর হাটগুলোতে রয়েছে প্রচুর গরু, কিন্তু দাম বেশি চাওয়ায় বিক্রি হচ্ছে ধীর গতিতে। বড় গরুর চাহিদা আর ক্রেতা কম থাকায় হতাশ ব্যবসায়ীরা। ছোট গরুর চাহিদা থাকলেও অনেক ক্ষেত্রে দামে মিলছে না। তবে অভিযোগ রয়েছে, গাবতলী হাটে প্রতি গরুর জায়গা ভাড়া 12,000 টাকা করে নেওয়া হচ্ছে। এয়ার বাদলের রিপোর্ট। মূল হাট রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ ছাড়িয়ে সড়কে গড়িয়েছে প্রায় আধা কিলোমিটার। রোড ডিভাইডারে বাঁধা গরুগুলো বিক্রির অপেক্ষায়। মাঝারি সাইজের গরুর দাম হাঁকছেন লাখ টাকার উপরে। এটা তো মাঝারি সাইজের একটা গরু, এটা আপনি 1,40,000 চাচ্ছেন, এটা বেচবেন কত হলে? আমি এখন 35 হলে ছেড়ে দেব। বাজেটে না মেলায় ক্রেতারাও খুঁজছেন পছন্দের প্রাণী। দামে বনতেছে না, গরু হইলে টাকাই হয় না, টাকা হইলে গরুতে আসে না। রাজধানীর মিরপুরে ইস্টার্ন হাউজিং হাটে প্রচুর গরু ছাগল, কিন্তু ক্রেতা না থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। আমি চাচ্ছি 4,20,000। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস 3,40,000 চাচ্ছি। অনেককে দেখা যায় পছন্দের গরু কিনে নিয়ে যেতে। 1 লাখ নিচে ব্যবহারে চাইছি 1,20,000। তবে জায়গা ভাড়া দেওয়ার নামে গাবতলী হাটে গরু প্রতি বিপুল অঙ্কের টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে ইজারাদার ডিপজলের বিরুদ্ধে। এখানে একটা গরু বাঁধার জন্য আমাদের কাছ থেকে মোটামুটি 12,000 করে টাকা লিছে একটা গরু। হাটটির নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। গরু প্রতি জায়গা ভাড়া নেওয়ার বিষয়টি নজরে আনলে খতিয়ে দেখা হবে বলে জানান এই কর্মকর্তা। ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। আপনি যে পয়েন্টটি আমাদের কাছে তুলেছেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়টি দেখব। গরু প্রতি চাঁদা নেওয়ার বিষয়টি ইজারাদার মনোয়ার হোসেন ডিপজলের ছেলে হাট পরিচালনার দায়িত্বে থাকা সাদাব মনোয়ার ফাহিমের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। বড় কথা বলছি। AR বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। সরাসরি যুক্ত হব তার সাথে। দীপ্ত, একটু জানতে চাই, হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, দাম কেমন, সেই সাথে বিক্রেতারা কি বলছে, আইন শৃঙ্খলা কেমন সেখানে, সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। একজন মানুষ কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করতে যেমন গ্রামে ফিরে যাচ্ছেন স্বতন্ত্রের কাছে, তেমনি কিন্তু আরেক দল মানুষ কিন্তু গরুর হাটে এসেছেন তাদের পছন্দের পশুটি আসলে দেখে শুনে কেনার জন্য। আমরা এখন রয়েছি তেজগাঁও পলিটেকনিক যে মাঠটি রয়েছে সেই মাঠে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠের যে নির্দিষ্ট জায়গা, সেই জায়গা অতিক্রম করে কিন্তু রাস্তার যে ডিভাইডারের যে রাস্তা, সে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা কিন্তু জুড়ে হাট বসানো হয়েছে। আমরা তবে এখানে বিকেলে ক্রেতাদের অনেক সমাগম থাকলেও কিন্তু রাতে কিন্তু অতটা ক্রেতা সমাগম নেই, এমনটি কিন্তু জানিয়েছেন বিক্রেতারা। সেই সঙ্গে কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন আসলে যে এতগুলো গরু নিয়ে আসলে তারা কি করবেন। আপনি জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে যে দেশে কিন্তু এবার 1,10,00,000 গরুর চাহিদা থাকলেও কিন্তু তার বিপরীতে কিন্তু 1,18,00,000 গরু রয়েছে। তো এত গরু এবং ক্রেতা না থাকার কারণে কিন্তু বিক্রেতারা হতাশ হয়ে পড়েছেন এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই হতাশাটি জানিয়েছেন এবং ক্রেতারা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে গরুর পর্যাপ্ত চাহিদা থাকার পরও এবং সরবরাহ থাকার পরও কিন্তু যে দামের যে বিষয়টি, সেই দাম কিন্তু কমছে না। এবং আমরা দেখেছি যে মাঝারি সাইজের গরু কিন্তু 1,00,000 টাকার বেশি চাচ্ছে এবং যে গরুগুলো ছোট গরু, সেইগুলো কিন্তু 80 থেকে 90,000 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হতে দেখেছি। তো আমরা তেজগাঁও পলিটেকনিক মাঠে রয়েছে, এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলার মনিটরিং কয়েকটি টিম দেখেছি, তারা কিন্তু আসলে যে কোনো
ধরনের অনিয়ম ঠেকাতে কিন্তু কাজ করছে। তবে এছাড়াও এই হাটটিতে কিন্তু যে ব্যাপারীদের যে সুব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। তবে এখন যদি আমি জোয়ানা হাটের সর্বশেষ যে বিষয়টি যদি বলি, ক্রেতা কিন্তু এখনও রাত হওয়ার কারণে কিন্তু অতটা নেই এবং বিক্রেতারা আশা করছে যে কালকে যেহেতু চান রাত, তারপরের দিনে কালকে কিন্তু ক্রেতাদের সমাগম আরও বেশি হবে এবং তারা বিক্রি করতে পারবেন গরুগুলো, এমনটি আশা করছেন তারা। তো রিদওয়ানা, এই ছিল রাজধানীর তেজগাঁও পলিটেকনিক গরুর হাট থেকে সবশেষ তথ্য। রিদওয়ানা। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। কোরবানির ঈদ সামনে রেখে বেশি ব্যবহার হয় এমন সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। প্রকারভেদে বেড়েছে সব ধরনের মশলার দাম। সবথেকে বেশি ব্যবহার হয় সাদা এলাচ, যা কেজি প্রতি বিক্রি হচ্ছে 4,000 টাকা পর্যন্ত। দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচের। তবে ব্রয়লার সহ অন্য মুরগির দাম কিছুটা কমেছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত দেখব। কোরবানির ঈদে মাংসের সাথে সবথেকে বেশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের মশলার, তাই মশলার দোকানে একটু বাড়তি ভিড়। যদিও আগের থেকে পণ্য কেনার তালিকা কমেছে সাধারণের। এবারের বাজেটে ভোগ্যপণ্যের উপর উচ্চকর কমানোর প্রস্তাবের পরেও কোনো প্রভাব নেই বাজারে। উল্টো সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা থেকে শুরু করে দাম বেড়েছে সব মশলার। বাজারে আমদানি ঘাটতি না থাকলেও পাইকারি বাজারে বেশি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। এলাচ হয়েছে 3400 টাকা কেজি, লং হয়েছে 1800 টাকা, গোলমরিচ 1200। অন্যান্য বছরের তুলনায়, সিজনের তুলনায় এবার কোরবানি বেচা কিনা আমাদের মশলার কম হইতেছে। দাম বেশি থাকায় পরিমাণে কম কিনছেন ক্রেতারা। সাধারণ মানুষের কথা চিন্তা করে কম মুনাফা করার অনুরোধ ছিল ভোক্তাদের। খাইতে পর্যন্ত কোনো অল্প করে লইছি আর কি, দাম কমলে আমরা সবাই মিলে খাইতে পারতাম। পরিমাণ মতো কিনা হচ্ছে, যা সামর্থ্য কুলাই। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুনের দামও বেড়েছে। এক রাতের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে ঠেকেছে 200 টাকাতে, আর আদার দর 300। দেশে তো কোনো আদাই নাই, দেশি পণ্য কোনো জিনিস নাই। দেশি 1 কেজি আদা 450 টাকা। আপনি ইউরোপের যে কোনো জায়গায় যান, আমরা 2-1 জায়গায় গেছি, 2-4-5 জায়গায় করছি, সব জায়গায় কোন উৎসব হলে দাম কমে, আমাদের দেশে ঠিক ঈদের জন্য মানে কি বাজারে মাল ধরেন কমের কারণে দাম একটু বাইরে গেছে। কোরবানির ঈদে মুরগির চাহিদা কিছুটা কম, তাই কমেছে দাম। ব্রয়লার কেজিতে বিক্রি হচ্ছে 190 টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে যে 190 টাকা, আর পাকিস্তানি মুরগি বিক্রি করতেছে 320 টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। শাকিবুর রহমান, RTV, ঢাকা। মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শেষ হবে 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে। অন্যান্য দেশের হাজিদের সঙ্গে মিনায় জড়ো হন বাংলাদেশের 82,772 হাজিও। ফারুক হোসেনের রিপোর্ট। জিলহজের 8 তারিখ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার এশার পর থেকে মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা। মূলত হাজির সংখ্যা বিবেচনায় আগের রাত থেকেই তাদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করে সৌদি মুয়াল্লিমরা। এ সময় গুঞ্জরিত হয় তালবিয়া। মিনায় ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। শনিবার সূর্যোদয়ের পর আরাফাতের ময়দানে জড়ো হবে হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো এলাকা। আরাফাতের ময়দানে এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কল আল মুয়াইকলি। একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি। ইসলামের বিধান অনুযায়ী 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফে জিয়ারত করবে হাজিরা। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবে তারা। সব শেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। ফারুক হোসেন, RTV। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বাবুর 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 7 দিনের রিমান্ড চলাকালে স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে পুলিশ কর্মকর্তা আবেদন করায় আদালত তা আমলে নেয়।
গ্যাসবাবুকে গেল ৬ জুন ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করা হয়। এর আগে আনারকে হত্যার জন্য অপহরণের মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আমানুল্লাহ সাইদ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সিরাজতি রহমান। এক সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনে বিকল্প পথে শুরু হয়েছে নৌযান চলাচল। দুপুরে কক্সবাজার থেকে খাদ্য ও পণ্য সামগ্রী নিয়ে ১২ আউলিয়া নামে একটি জাহাজ ছেড়ে গেছে প্রবাল দ্বীপে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার জেরে নাফ নদীতে গুলি বর্ষণের ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিনের রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে, তবে ট্রলার চলছে বিকল্প পথে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল এবং গ্রেনেডের বিস্ফোরণে কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত কয়েক বছরের মতো এবারের ঈদ যাত্রাও স্বস্তিকর হয়েছে। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, সড়কে এখন চাপ আছে, তবে অসহনীয় যানজট নেই। ফিরতি যাত্রাপথে দুর্ঘটনা রোধে সরকার আরও মনোযোগী হচ্ছে বলে জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, কোরবানির সময় পশুবাহী গাড়ি এবং পশুর হাট যানজট বাড়িয়ে দেয়। পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেন না বাড়ে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চরম ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ। বলেন, সরকার বেনজিরের মতো লোককে আইজিপি এবং আজিজকে সেনাপ্রধান করেছে। এমন পরিস্থিতিতে সরকারের পদত্যাগ করা ছাড়া সংকট উত্তরণের আর কোনো পথ নেই। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বন্ধুরা, বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফ্যাসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোন শক্তি, কোন দল এর আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল আর তার কোনো নজির নেই। আরটিভির ডেপুটি হেড অফ নিউজ মামুনুর রহমান খানের মা প্রয়াত ফেরদৌস সারা বেগমের আত্মার শান্তি কামনায় কুলখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর মহানগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে হয় এই আয়োজন। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে ঢাকার মিরপুরের বাসায় ইন্তেকাল করেন ফেরদৌস সারা বেগম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারী বর্ষণ এবং ভূমিধসের পর বিপর্যয়ের মুখে পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। সেখানে আটকা পড়েছেন 1500 পর্যটক। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচেন সহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে বিপাকে পড়েছেন পর্যটকেরা। যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক সংযোগ প্রস্তুত না হওয়া পর্যন্ত আটকে পড়া পর্যটকদের যে যেখানে আছেন সেখানেই থাকতে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছে G7 এর নেতারা। এসব দেশে আটকে দেয়া রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট G7 এর 3 দিন ব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। G7 এর সদস্য না হলেও সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালও। গাজার স্বাস্থ্য ব্যবস্থাও ইতোমধ্যে ভেঙে পড়েছে। এর মধ্যে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজাকে বসবাসেরও অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। উপকূলীয় এই ভূখণ্ডটি একসময় প্রাণবন্ত শহর ছিল বলেও মন্তব্য করেছে সংস্থাটি। এখন পর্যন্ত ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 37,232 জনে। আহত হয়েছেন আরও 85,037 জন। রাতে শুরু হচ্ছে ইউরোপের মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। জার্মানির মিউনিখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি এবং স্কটল্যান্ড। 2014 সালের বিশ্বকাপ শিরোপা জয়ের পর বড় কোনো আসরে সাফল্যের দেখা পায়নি জার্মানি। সবশেষ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ন্যাশনাল 11। তবে অতীত ভুলে ইউরোর এই আসর দিয়ে আবারও সাফল্যের ধারায় ফিরতে চায় জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। এদিকে জার্মানির বিপক্ষে 17 দেখায় 4 ম্যাচে জয় পেয়েছে স্কটল্যান্ড। আর এই ম্যাচে জয় নিয়ে ইউরোর 17তম আসর শুরু করতে চায় টার্টান আর্মি। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের একক আয়োজক জার্মানি। দেশটির 10টি ভেন্যুতে শিরোপার জন্য লড়বে 24টি দেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।